রমনা বটমূলে বোমা হামলা মামলায় ৯ আসামির ১০ বছরের কারাদণ্ড, মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত দুজনের যাবজ্জীবন। সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর, গণ অভ্যুত্থানের সময় মিরপুরের সাগর হত্যা মামলায় অভিযুক্ত। মানবিক করিডোরের নামে বাংলাদেশ কি যুদ্ধে জড়াচ্ছে জানতে চায় বিএনপি, সংস্কার চাপিয়ে দিলে জনগণ মানবে না। ক্ষমতার চাপ তাদের উপর গেছে, তারা গর্তে ঢুকে গেছে, এখন গর্ত থেকে বেরিয়ে আসছে, এখন তারা আমাদেরকে সংস্কারে দিচ্ছে, কি বলে তালিম দিচ্ছে। জনগণ জানে না, কোনো রাজনৈতিক দল জানে না, জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডোর এটি হবে, এর লক্ষ্য কি। সংবিধানের পুনর্লিখন চায় না সিপিবি, জানালো ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে। ৪ মূল নীতি অক্ষুণ্ণ রেখে সংশোধনে নেই আপত্তি। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ২০০১ সালের রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা মামলায় ৯ আসামিকে ১০ বছরের কারাদণ্ড এবং ২ আসামিকে যাবজ্জীবন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার আসামিদের ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ডের অনুমোদন, জেল আপিল ও আপিলের উপর রায় দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ। রায়ে হাইকোর্ট বলেন, রমনার বটমূলে বর্ষবরণে বোমা হামলা ছিল মুক্ত চিন্তা এবং প্রগতিশীল ধারণার উপর আঘাত। রাষ্ট্রপক্ষ জানায় সাজার বিরুদ্ধে আপিল করবেন তারা। আসামিপক্ষ অসন্তোষ প্রকাশ করে বলেন, আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ না পেলেও নৈতিক কারণে দণ্ড দেওয়া হয়েছে। ২ যুগ আগে রাজধানীর রমনা বটমূলে ৯৬ বৈশাখ বরণের অনুষ্ঠানে ঘটে বোমা বিস্ফোরণ, তাতে প্রাণ যায় ১০ জনের। পরে ২০১৪ সালে বিচারিক আদালত ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আজকে ২ জনার যাবজ্জীবন বহাল করেছেন এবং ডেথ রেফারেন্স রিজেক্ট করেছেন, ২ জনার যাবজ্জীবন দিয়েছেন এবং বাকি ৩ জন ইতিমধ্যেই ২ জন মারা গিয়েছেন। একজনের আরেকটি মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় ৩ জন এই মামলায় নাই। আমাদের মৃত্যুদণ্ড ছিল, লাইফ সাজা ছিল, সেখান থেকে কমিয়ে আমাদেরকে ১০ বছরের সাজা দিয়েছেন, কিন্তু আমরা মনে করি এদেরকে সাজা দেওয়া মোটেও সমীচীন হয় নাই। অ্যাট দ্য সেম টাইম যারা কষ্ট পেয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদের আত্মার প্রতিও আমরা যথেষ্ট সহানুভূতিশীল। শেখ হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়েছিল তারাই এখন সংস্কারের তালিম দেয়, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষায় সুযোগ সুবিধা মতো সংস্কার চাপিয়ে দিলেই তা মানবে না জনগণ। আর বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ প্রশ্ন তুলেছেন, মানবিক করিডোর দেওয়ার নামে বাংলাদেশ কোনো যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা। প্রখ্যাত চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে ছিল ভাসানী জনশক্তি পার্টির স্মরণ সভা। সে আয়োজনে আধিপত্যবাদের বিরুদ্ধে জাফরুল্লাহ চৌধুরীর জোরালো ভূমিকার কথা স্মরণ করা হয়। কিন্তু সেটাও বাস্তবতা। গুরুত্ব পায় রাখাইনের জন্য বাংলাদেশের মানবিক করিডোর ইস্যু। বক্তারা বলেন, এই সিদ্ধান্ত দেশের নিরাপত্তাকে হুমকিতে ফেলবে। বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব নতুন করে বিপদের ঝুঁকির মধ্যে পড়তে পারে। দেশের এত বড় ক্রাইসিস, একটা বারো উনি রাজনৈতিক দলের সাথে বসেনি। কখন বসেছে জানেন? 15ই আগস্ট কি করতে হবে, ইস্যু ভিত্তিক। শুধু অন্তর্বর্তী সরকার নয়, আলাপ আলোচনা ছাড়া নির্বাচিত সরকারও করিডোরের মতো সিদ্ধান্ত নিতে পারবে না, মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। এটা কার এজেন্ডা? এর পিছনে কি? বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই? মন্তব্য করেন, জনগণ দেশের মালিকানা কাউকে দেয়নি। বলেন, মানুষ এখন ঐক্যবদ্ধ, ক্ষুদ্র একটা গোষ্ঠী সংস্কারের নামে স্বার্থ হাসিলের চেষ্টা করলে মানা হবে না। এখন যারা বড় বড় কথা বলছে, এর বেশিরভাগ লোককে চেহারা দেখিনি আমরা আন্দোলন সংগ্রামে। শেখ হাসিনার ক্ষমতার চাপ যাদের উপর গেছে, তারা গর্তে ঢুকে গেছে, এখন গর্ত থেকে বেরিয়ে আসছে, এখন তারা আমাদেরকে সংস্কারে দিচ্ছে, কি বলে তালিম দিচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। আপনি যে দেশের মানুষকে জিম্মি করে আপনার একটা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য আপনি সংস্কারের কথা বলবেন, আপনি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন জনগণকে বাইরে রেখে, সেটা তো বাংলাদেশ আর হবে না।
প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ করিডোর ইস্যুতে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। আমরা জানি না, জনগণ জানে না, কোনো রাজনৈতিক দল জানে না, জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডোর এটি হবে, এর লক্ষ্য কি। আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? এই সম্পর্কে তো রাজনৈতিক দল সমূহের সাথে বসে সরকারের আলোচনা করা উচিত ছিল। কিন্তু দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব অন্য এক কথা বলেন। অনুষ্ঠানে ছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভিও। মানুষের যে আকুতি, যে আগ্রহ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত শুনানি শেষে এই আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মনিরুল ইসলাম তাকে 7 দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন। সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। সংবিধানের পুনর্লিখন চায় না বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। তবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই 4 নীতি অক্ষুণ্ণ রেখে সংবিধান সংস্কারে আপত্তি নেই দলটির। সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম। বেলা 10টায় শুরু হয় এই বৈঠক। দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, এখনই গণপরিষদ, সাংবিধানিক পরিষদ, গণভোটের প্রয়োজনীয়তা দেখছি না। নির্বাচিত সরকার ও সংস্কারের মাধ্যমে বড় সংস্কারের পক্ষে সিপিবি। সংলাপের শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্ধারণ এবং গণ অভ্যুত্থানের পর কাঠামোগত পরিবর্তন সুনির্দিষ্ট ও বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের লক্ষ্য। আলোচনায় সিপিবির পক্ষ থেকে অংশ নেন 11 জনের প্রতিনিধি দল। মধ্যরাতে অধ্যাদেশ জারি করে বিলুপ্ত হয়েছে এনবিআর। নতুন 2 বিভাগের অধীনে চলবে কার্যক্রম। রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নামে শুরু হলো নতুন যাত্রা। তবে এই 2 বিভাগের শীর্ষ পদে পদায়ন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অধ্যাদেশে সুনির্দিষ্ট করে না দেয়ায় ক্ষুব্ধ আয়কর ও ভ্যাট কাস্টমস ক্যাডারভুক্ত কর্মকর্তারা। বলা হচ্ছে 2 বিভাগের শীর্ষ 2 কর্মকর্তা পদায়নের সংস্কার কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এতে রাজস্ব আহরণে সুফল মিলবে না। শেষ হলো 53 বছরের পথ চলা, বিলুপ্ত হলো জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। সোমবার মধ্যরাতে জারি করা হয় অধ্যাদেশ। সেখানে 2 বিভাগের কাজের ধরন স্পষ্ট করা হয়। রাজস্ব নীতি বিভাগের দায়িত্ব থাকবে যৌক্তিক কর হার নিরূপণ, কর অব্যাহতি বিবেচনা, বিধি ও প্রজ্ঞাপন জারি সহ বেশ কয়েকটি কাজ। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব হবে নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন, রাজস্ব আদায় তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। তবে শীর্ষ পদ অর্থাৎ সচিব পদে নিযুক্ত হবেন কোন ক্যাডারের কর্মকর্তা তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অধ্যাদেশে বলা হয়েছে রাজস্ব নীতি বিভাগের শীর্ষ পদে সরকারের উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কোনো সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেওয়া যাবে। আর ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে রাজস্ব আহরণে অভিজ্ঞতা রয়েছে এমন সরকারি কর্মচারী অগ্রাধিকার পাবে। এখন বাইরে থেকে একটি আইআরডি গঠন করার মধ্য দিয়ে সচিবকে এনবিআর এর চেয়ারম্যান হিসেবে পদায়নের সুযোগ আছে, অথচ আইনগতভাবে নিশ্চিত ছিল যে সিনিয়র মেম্বার উইল বি দ্য চেয়ারম্যান অফ দ্য এনবিআর। এরকম বিভিন্ন ডেভিয়েশন হওয়ার কারণে আসলে আস্থার কিছুটা সংকট তৈরি হয়েছে আমাদের সব কর্মকর্তাদের মধ্যে। সো এই কারণে আমাদের মনে হয়েছিল যে এই 2 বিভাগের সর্বোচ্চ পদ যদি আমাদের 2 ক্যাডার থেকে নেওয়া হয় তাহলে এটি আমাদের জাতীয় স্বার্থ এটিকেই হবে, ভালো হবে। কয়েকদিন ধরেই এই ইস্যুতে এনবিআরে চলে আন্দোলন। রাজস্ব ক্যাডার থেকে কর্মকর্তাদের 2 বিভাগের শীর্ষ পদে নিযুক্ত করার দাবি তোলা হয়। এনবিআর সংস্কার কমিশনও ছিল একই সুপারিশ, কিন্তু তা আমলে নেয়নি সরকার। চেয়ারম্যান এবং মেম্বার বা যাই আছে এটার পদমর্যাদা এবং তাদের মধ্য থেকে 2 ক্যাডারের মধ্যে থেকে হতে হবে, সেভাবে আমরা সুপারিশ করেছিলাম। কারো দ্বিমত ছিল না যে না তাদের মধ্যে থেকে হোক, ভালো কর্মকর্তা তো আছে না, বাছাই করে সরকার যাকে মনে করে ওখান থেকে হোক। সরকারের চয়েসটা লিমিটেড, কিন্তু এখন সরকার সবই ওপেন করে দিলে তো হবে না।
এনবিআর 2 ভাগ করায় রাজস্ব আদায়ে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা। অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে, খুব হতাশাব্যঞ্জক না। কত টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না। অভ্যন্তরীণ আয় বৃদ্ধি এবং রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে এর আগেও বেশ কয়েকবার এনবিআর ভেঙে 2 ভাগ করার উদ্যোগ ছিল, কিন্তু এবার সেই সুযোগ কাজে এলেও শীর্ষ পদের পদায়ন নিয়ে রয়েই গেল জটিলতা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। এবার 14 দলের রাজনীতি নিষিদ্ধ, নির্বাচন কমিশন থেকে নিবন্ধন বাতিল চাইল জুলাই ঐক্য। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, লম্বা সময় অত্যাচার অনাচারের দায় এড়াতে পারে না আওয়ামী লীগ। জুলাই ঐক্যের আরও দাবি, আওয়ামী লীগের রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন থেকে চিরতরে দলটির নিবন্ধন বাতিল। ঐক্যের নেতারা বলেন, জন আকাঙ্ক্ষার প্রতিফলন তখনই ঘটবে যখন দেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হবে। 30 কার্যদিবসের মধ্যেই জুলাই ঘোষণাপত্রের দাবি তোলে তারা। শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে আওয়ামী লীগের বিচার সংক্রান্ত অগ্রগতি জানতে বৈঠকে বসার সিদ্ধান্ত জানায় জাতীয় ঐক্য। বিগত 15.5 বছরের দুঃশাসনের মূল সহযাত্রী হিসেবে কাজ করেছে 14 দল এবং জাতীয় পার্টি। এই রাজনৈতিক শক্তিগুলোর দায় মুক্তি কোনোভাবেই পেতে পারে না। এরা 24-এ সংগঠিত হত্যাকাণ্ড এবং গণহত্যার মদতদাতা এবং প্রকাশ্য সহযোগী শক্তি। শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি। গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে এই আত্মপ্রকাশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে দলটির বাংলা মোটর কার্যালয়ে এক ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান তিনি। বলেন, যুব সমাজকে আত্মবিশ্বাসী করতে চায় জাতীয় যুব শক্তি। প্রচলিত ধারার বাইরে যুবকদের সমস্যার সম্ভাবনা ও দেশ পুনর্নির্মাণে কাজ করবে তারা। আরও বলেন, কোনো লাঠিয়াল বাহিনী হিসেবে ছাত্রদের ব্যবহার করতে চায় না এনসিপি। এ সময় এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, জাতীয় সঙ্গীতের অসম্মানের বিরোধিতা করছে দলটি। যারা জাতীয় সঙ্গীত বুঝে কিংবা না বুঝে অবমাননা করছে তাদের রাজনৈতিকভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। সরকারি চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, দ্রুতই সেটি কার্যকর হবে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। দেশের স্বাস্থ্য ব্যবস্থা সমুন্নত রাখতে সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি। রাজধানীতে চিকিৎসকদের এক অনুষ্ঠানে উপদেষ্টা একথা জানান। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চক্ষু চিকিৎসক সমিতির বার্ষিক সভায় যোগ দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। স্বাস্থ্য খাতে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন চিকিৎসককে সম্মাননা তুলে দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 7,000 চিকিৎসককে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে যারা ভালো কাজ করছেন তাদেরকে দেশের বিভিন্ন স্থানে চুক্তিভিত্তিক নিয়োগের কথাও জানান তিনি। ডাক্তারদের প্রমোশন হয় না, যে পোস্টে ছিল সেই পোস্ট থেকে বিদায় নিয়ে যাচ্ছে, প্রমোশন হয় না। এবার আমরা 7,000 ডাক্তারকে সুপার নিউমারি প্রমোশন দেওয়ার ব্যবস্থা করছি, পদ সৃষ্টি করে। আমরা নেব ডাক্তার, চুক্তিভিত্তিক নেব, যেখানে যাওয়ার কথা বলবো সেখানে তাকে সার্ভিস দিতে হবে, তার জন্য বেতন বেশি দিতে হলে সেটাও দেবো। বিভিন্ন হাসপাতালে নানাবিধ অসঙ্গতির কথা তুলে ধরে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, অনেক চিকিৎসক সময় মতো হাসপাতালে যান না। রোগী ভর্তি সহ বেশিরভাগ সেবাই জনগণের জন্য সহজলভ্য নয়, এদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। একজন সার্জন উনি যখন অপারেশন করেন উনি যে টাকাটা পান, অ্যানেস্থেসিয়ার ডাক্তার সেই পয়সাটা পায়। এই কারণে আমি যদি তার বেতন তার ডবল 3 ডবল করে দিই তাহলে তো সে পড়বে। আমরা এরকম একটা প্রস্তাব নিয়েও গেলাম, ক্যাবিনেট এটা পাশ হয়েছে। আশা করি এটা কিছুদিনের মধ্যে আমরা প্রজ্ঞাপনটা জারি করতে পারব। রোবোটিক্স ফিজিওথেরাপি সেবার মান বাড়িয়ে নাগরিকদের বিদেশে চিকিৎসার প্রবণতা কমানোর তাগিদ দেন স্বাস্থ্য উপদেষ্টা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হবে আগামী 17 মে। 12 কার্যদিবসে শেষ হলো বহুল আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম। আজ আদালতে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত। আসামিদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা পরিবারের। মাগুরায় 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার ঘটনা প্রচণ্ডভাবে নাড়া দেয় দেশবাসীকে। দাবি ওঠে দ্রুত বিচার ও আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের।
গত 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ। 27 এপ্রিল থেকে হয় সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য দেন বাদী ও বিবাদী পক্ষের 29 জন। মঙ্গলবার ছিল যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিন। 4 আসামির উপস্থিতিতে 2 ঘন্টার যুক্তিতর্ক শেষে আগামী 17 মে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মাত্র 12 কার্যদিবসে শেষ হলো বহুল আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম। আজকের সাবমিশনে আমি বলেছি যে এই মামলায় প্রসিকিউশন কেসের বর্ণনা এবং অভিযোগ অনুযায়ী এই আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে। 1 নম্বর আসামি হিটু শেখ, যার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003-এর 9-2 ধারার সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড দাবি করেছি এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে 506 দ্বিতীয় অংশ এবং 201 ধারায় সর্বোচ্চ দাবি হুজুর আদালতে আমরা প্রার্থনা করেছি। দ্রুততম সময়ে বিচারিক কার্যক্রম শেষ হয় সন্তুষ্ট ভুক্তভোগী পরিবার। আসামিদের দৃষ্টান্তমূলক সাজার প্রত্যাশা তাদের। আশা করতেছি যে প্রথম আসামি হিটু শেখের জন্য ফাঁসি হয় এবং 3 জন আর 3 জন যে যারা বাকি 3 জন এর জন্য সর্বোচ্চ শাস্তি হয়। গত 6 মার্চ জেলার নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গেলে শিশু আসিয়াকে ধর্ষণের পর হত্যা চেষ্টা চালায় বোনের শ্বশুর হিটু শেখ। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আসিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় মা আয়েশা আক্তার বাদী হয়ে আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজীব ও ভাসুর রাতুল শেখকে আসামি করে মামলা করেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় হিটু। জাহিদ হাসান, যমুনা নিউজ। বেশিরভাগ নৌ দুর্ঘটনাই অসচেতনতার কারণে ঘটে, তাই মালিক, শ্রমিক ও যাত্রীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমদ মোস্তফা। এখন কালবৈশাখীর মৌসুম হওয়ায় সব নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর সদরঘাটে নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন তিনি। জানান, নৌপথের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে বিআইডব্লিউটিএ বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় সংস্থাটি কাজ করে যাচ্ছে। জানান, নৌযানের প্রয়োজনীয় সরঞ্জাম আছে কিনা সেটা গুরুত্ব দিয়ে দেখতে হবে। বিআইডব্লিউটিএ ও মালিকদের যৌথ উদ্যোগে এসব বিষয় তদারকির আহ্বান জানান তিনি। বলেন, নদী দূষণ রোধে কাজ অব্যাহত আছে, তবে চলাচলের সময় যাত্রী ও লঞ্চ কর্মচারীদের কঠিন বর্জ্য নদীতে না ফেলার আহ্বান জানান। বড় বড় সেক্টরে যারা আছে, অর্থাৎ আমাদের শিল্পের সাথে জড়িত রয়েছে, এই সমস্ত কারণ কথা বলে নৌযানকে সঠিকভাবে পরিচালনা করা, নিরাপত্তার সাথে পরিচালনা করা, এখন এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, অনেক বড় আঙ্গিক। এক একটা দুর্ঘটনার এক এক ধরনের কারণ এবং এক একটা দুর্ঘটনার এক এক ধরনের কারণ থেকে আমরা একটা একটা করে শিক্ষা নিই, একটা একটা করি। কিন্তু সার্বক্ষণিক এই নৌযান চালানোর জন্য কিন্তু সার্বক্ষণিক আপনার সচেতনতার প্রয়োজন আছে।